একটা মধুচক্র চলতো রবীন্দ্র সদনে। হ্যাঁ, রবীন্দ্র সদন অ্যাপস সমস্ত জায়গাতে। বলেন এই কি? যে আমি 20 সাল থেকে মুখ খুলেছি, তখন আমি চ্যানেলে বসেছি, আমার উপর থ্রেট কল এসছে, আমার উপর অত্যাচার এসছে এবং রুলিং পার্টি তখন লবির হুম। লোক। শুনেছি সিঙ্গুরে তার বাগান বাড়ি আছে, সেখানে অনেক রকম কিছু মাইফেল বসতো। ইন্দ্রনীলের চারপাশে আমলারা যেমন আছেন, সরকারি অফিসাররাও এই নেক্সাসের সাথে অনেকে যুক্ত। রবীন্দ্র সদনের আধিকারিক, বাংলা একাডেমির আধিকারিক, শিশির মঞ্চের আধিকারিক, সবার কাছে সবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক না, এবং শিল্পীরা যারা ওনার নেক্সাসের দলীয় দলভুক্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। ভয় আর ভরসা ইন বলেই তো কথাগুলো আজকে বলছি। এর আগে তাহলে বলতে পারতাম। আমাকে একটা চ্যানেলে জিজ্ঞেস করলে আপনি কেন থানায় কমপ্লেন করেনি, থানায় কমপ্লেন নিত। এই যে আমাদের রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নাট্য একাডেমি, সঙ্গীত একাডেমি, সবগুলো না ঘুঘুর বাসা। আর জেলাগুলো তো কথা তো বললামই না। তাহলে কি কারণ সিদ্ধারা কি খুঁজে পাওয়া গেছে? আমার তো মনে হয় পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি সঙ্গীত না, জগতে? সঙ্গীত জগতে খুব কম লোকেরই সিদ্ধারা আছে। আমার মানুষ হিসেবে আমার ইন্টিগ্রিটি আমাকে বলে যে আমি যে মানুষটার কাছ থেকে প্রচুর পেয়েছি, তার বিপদের সময় তার পাশে থাকা ভালো। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা এই যে 25শে বৈশাখ করলেন, কোনো দেখেছেন শিল্পীরা কেউ এসেছে? তাহলে আপনার জীবনে চটিচাটা ট্যাগটা পড়লো না বোধহয়। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে। নমস্কার, আমি নিতপল, আর আপনারা দেখছেন টলিস্কোপ। আর এই মুহূর্তে রয়েছি আমরা বেঙ্গল স্কুপের স্টুডিওতে। আজ এক বিশেষ অতিথিকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। আজকের এই পডকাস্টটা আপনাদের আশা করি ভালো লাগবে। বহুদিন ধরে আমাদের এই সঙ্গীত জগৎ বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আসছিল, কিন্তু তাদের কথা শোনা হচ্ছিল না শিল্পীদের, যে তাদের এই সঙ্গীত জগতে কি কি সমস্যা রয়েছে। বিগত সরকারের সঙ্গে বহু সঙ্গীত শিল্পীকে দেখা যেত, কিন্তু এমনও কিছু শিল্পী ছিলেন যারা বার্ত হয়েছিলেন সেই সময়। আজ আমাদের সঙ্গে রয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজ এই পডকাস্টটা তার এই জার্নি সেই সম্পর্কে তো জানবো, এবং জানবো যে এই মুহূর্তে আমাদের সঙ্গীত জগৎ কেমন আছে। কেমন আছে আমাদের সঙ্গীত জগৎ? আমার মনে হয় এখন ভালো থাকবে। গত 15 বছর সঙ্গীত জগৎ মানে কিছু শিল্পী, পরিচিত মুখ, তারাই সব জায়গায় কাজ পেত। তার বাইরে বাকিরা অনেকেই একটা বৃহৎ অংশ কাজ পেতেন না, কারণ তারা সেটিং এর রাজনীতি জানতেন না। সুতরাং এখন খোলা মাঠে সবাই নিজের নিজের দমে কাজ করবে। আমার মনে হয় এখন অনেক বেটার থাকবে। কোথাও কি সেই এখানেও থ্রেড কালচার চলছিল? অবশ্যই, অবশ্যই। আমি বিশেষ করে প্রচুর, আমি 12 বছর ব্যান ছিলাম। 12 আমি বছর? আমি পুরো আন্তর্জাতিকভাবে কাজ করেছি, আজও কাজ করছি। শুধু আমার পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গে আমি সরকারি কাজ পেতাম না, সরকারি হল পেতাম না। আমার একাডেমি আছে, একাডেমির ছেলেমেয়েরা সঙ্গীত মেলা, 25শে বৈশাখ, তারপরে রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশন কোথাও পেত না যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতাম, এবং আমি 20 সাল থেকেই কিন্তু এটা নিয়ে মুখ খুলেছি। তখন আমার কর্পোরেট কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা ইতিহাসের নিয়ম। আমি যেহেতু ইতিহাসের অধ্যাপিকা এবং ইতিহাসের এটা নিয়ম, আমি কলেজে লেকচারার ছিলাম, এখন চাকরি ছেড়ে কাজ করি, গানই করি, যে আপনি একদিকে যদি বন্ধ করেন একটা দরজা, অন্য দিক থেকে সুযোগ আসে বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আসে। আর যেহেতু আমার পড়াশোনার দিকটা খুব স্ট্রং ছিল, আমি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়া মেয়ে এবং ডাবল ফার্স্ট ক্লাস আমি। আচ্ছা, কোন সালে? 86।
Wow! অনেক অনেক আগে। তা সেই জন্যে আমার কাজের দিকটা এবং আমার গান, তার সাথে আমার গবেষণা আমার বন্ধ হয়নি, এবং পঞ্চকবির গানের পায়োনিয়ার আর্টিস্ট আমি ২ বাংলাতে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। ওখানকার জাতীয় অধ্যাপক যিনি ছিলেন আমাদের আনিসুজ্জামান স্যার, আমার নামই দিয়েছিলেন পঞ্চকবির কন্যা। এই যে ৫ জন কবি, অর্থাৎ রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত সেন, এই ৫ জন কবিকে একত্রিত নিয়ে তাঁদের গানের গল্প, তাঁদের পারস্পরিক সম্পর্ক, সেইভাবে আমি কাজটা করে থাকি বিশ্বের মানে দরবারে। আপনার এই রিসার্চ ওয়ার্কটা বহুদিন ধরে চলছিল। বহুদিন ধরে চলছে, এবং গানও তার সাথে আমি গানটা একদম মানে প্রফেশনাল পারফর্মার, এবং এমন নয় যে আমার অনুষ্ঠান টিকিট কেটে লোকে আসবে আর আমি তাকে ৪ টে জ্ঞান দিয়ে ছেড়ে দেবো। আমি সেটাতে বিশ্বাস করি না। একেবারে এন্টারটেইনমেন্টের মতো করেই সেটা হয়, এবং তার উপর আমি নাটকের গান নিয়ে অপেরা যেটা অপেরা, হ্যাঁ। সেইভাবে প্রেজেন্ট করি, এবং আমার সাথে আমার টিম আছে। আমার সাথে দেবদূত আছে, আমার সাথে কনীনিকা আছে, রিচা শর্মা আছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমি বহু কাজ করেছি। সৌমিত্রদার হাত ধরেই আমার সব কাজ শেখা। পুরাতনী টপ্পা, একটা তো এই অ্যালবামও বিশাল আপনারা করেছিলেন, হ্যাঁ, আমাদের অনেক আপনি অনেক এবং অ্যালবাম আছে। সৌমিত্র চট্টোপাধ্যায় মিলে। ওটা ওটা তো অ্যালবাম আছেই, ওটা বিদেশের একটা অ্যালবাম পপুলার ছিল। ছিল সেই সময় আর কিন্তু কি। সৌমিত্রদার সাথে মঞ্চেও আমি প্রচুর কাজ করেছি। মানে মূলত আমার জার্নিটা ওনার হাত ধরেই শুরু হয়েছিল, এবং যার আচ্ছা, জন্যে আমি দেশে বিদেশে কাজ করেছি। আমার একাডেমিকে আমি এগিয়ে নিয়ে গেছি। সারা পৃথিবীময় আমার স্টুডেন্ট অনলাইন অফলাইনে শেখে তারা গান। কিন্তু নিজের রাজ্যে যখন গভর্নর ইন্দ্রনীল সেন আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন, তখন থেকে কিন্তু আমার মানে গলাটাকে ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীতের মতো গলাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চললো, উনি এবং ওনার সিন্ডিকেট। কারণ হ্যাঁ কি হ্যাঁ, না মানে কে না। এখানেও সিন্ডিকেট রাজ। অবশ্যই সিন্ডিকেট, কাটমানি, সমস্ত রাজই আছে। এর সাথে অনেক সরকারি অফিসার যুক্ত ছিলেন, এবং আমরা বারবার করে সরকারের কাছে বলা যে আপনারা তদন্ত করুন, আপনারা অনুসন্ধান করুন। কত শিল্পী বঞ্চিত হয়েছে। একটা মধুচক্র চলতো রবীন্দ্র সদনে। হ্যাঁ, রবীন্দ্র সদন, অ্যাপস, সমস্ত জায়গাতে। বলেন এই কি? যে আমি ২০ সাল থেকে মুখ খুলেছি, তখন আমি চ্যানেলে বসেছি, আমার উপর থ্রেট কল এসছে, আমার উপর অত্যাচার এসছে, এবং রুলিং পার্টি তখন। হুম। একজন মহিলা শিল্পী, তিনি বাইরে কাজ করছেন, রাত বিরেতে ফিরছেন, ভয়ে, সংকোচে, দ্বিধায়। কারণ একজন মহিলার উপর স্টিগমাটা অনেক সহজে লাগানো যায়। নয় বলবে ও গান গাইতে পারে না, না হলে ও ক্যারেক্টারলেস। আমার সন্তান আছে, সবকিছু মিলিয়ে চুপ করে ভয়ের চোটে চুপ ছিলাম। আমরা সত্যিকারের ভয় পেয়েছিলাম। এখন যেমন অনেক শিল্পী বলছেন তাদের ভয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইতে হতো, মিথ্যে কথা। যখন তারা সেখান থেকে পুরস্কার নিতেন, তারা নিজের আখের গোছাতেন, এই তখন যে তো তারা ভয় পুরস্কারগুলো পাননি। দেওয়া হতো, এটা কি ওই মুখ বন্ধ করার জন্য পুরস্কার? না, না, এগুলো তেলের জন্য পুরস্কার। কেন মুখ বন্ধ রাখবে? যারা আপনি মানে দেখেছেন তো, কাকে আপনি কাকে আপনি তৈলমর্দন তো করতে আপনি হতো? তো দেখেছেন যারা ইন্দোনেশিয়ান সিন্ডিকেটের সদস্য ছিল। আপনি তো দেখেছেন যখন বিগত সরকার মঞ্চে বসে থাকতেন, মঞ্চে আলো করে পরিচিত কিছু মুখ বসে থাকতেন। মানে আপনি পাঁচালী গাননি আর কি। না, আমি পাঁচালী, আমার কাছে অফারও আসেনি, আমি গাইও নি। আমি তো সরকারি কাজে ব্রাত্য ছিলাম। তাহলে পাঁচালী তো যারা অনেক পরের গল্প। যারা পাঁচালী গাইলো এই শেষ সময়টাতে, তাদের কি অবস্থা এখন? না, পাঁচালী গাওয়ার আগেও তো একটা গল্প আছে। আছে, অবশ্যই পাঁচালী তো শুনবো। অনেক শেষের দিকে। পুরো গল্প তো আমি এদের মধ্যে ঢুকতে চাইনি, কারণ এটা একটা ভিশাস সার্কেল। আমাকে যখন তারা ডিসকার্ড করেছে, আমি আমার কাজ নিয়ে এগিয়ে গেছি। একজন কাজের মানুষ, তিনি কাজই করবেন। আর আমাদের বহু শিল্পীর কিন্তু শিল্পটাই ব্রেড অ্যান্ড বাটার, রুজি রোজগার। সেখানে যদি পেটে লাথি মারা হয়, যে মানুষ, ধরুন কেউ কবিতা বলতে চাইছে, কেউ গান গাইতে চাইছে, কেউ শিল্প ছবি আঁকতে চাইছে, কেউ নাচ করতে চাইছে, আমার নিজের লবির লোক ছাড়া আমি কাউকে কাজ দেব না। তার মানে বলতে চাইছেন যে এই মুহূর্তে কলকাতা তথা বাংলার যে সকল সঙ্গীত শিল্পী রয়েছে তার ম্যাক্সিমামটাই শিরদাঁড়া বিক্রি করে দিয়েছিল পূর্বতন সরকারের কাছে। পশ্চিমবঙ্গতে যে কজন শিল্পীর আমরা দেখতে পেতাম পূর্বতন সরকারের মঞ্চে, তাছাড়াও আরো অনেক শিল্পী আছেন। বিভিন্ন বিষয়ের অনেক শিল্পী আছেন। যারা ধরুন প্রথম ১০ জনের মধ্যে অনেকে যারা পরিচিত মুখ, তাদের কিন্তু নিজেদের যোগ্যতাতেই তারা ৫ থেকে ৬ টা অনুষ্ঠান পেতে পারেন। বাকি কাজগুলো তারা কিভাবে পেতেন? সেটিং করে পেতেন। এবং একটু তারা আপনি যদি কিন্তু, খুলে বলেন নামগুলো, না, নাম তো আমি তাহলে বলব আমরা না, আপনারাই বুঝতে পারবেন কারা।
নামতে হবে ট্রেডে থেকে, এইসব প্রফেশনের থেকে আমার পক্ষে নাম বলাটা খুব মানে আমার শত্রু এমনি বেড়ে হয়ে যাবে। আছে, কিন্তু আনএথিক্যাল সেটা। আমি যদি রিটায়ার করে যেতাম আমার গানের জগৎ থেকে, আমি কাজ না করতাম, তখন আমি নিশ্চয়ই বলতাম আপনারা অ্যাপস বলে যে সংস্থাটা আছে তার সমস্ত লিস্ট বের করুন। বিগত সরকারের যত মেলা, খেলা, জেলা, উৎসব, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, নজরুল উৎসব, দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদের উৎসব, সঙ্গীত না, মেলা, কোথাও ডাক পেতেন প্রথম না। একবার দুবার অনেকদিন আগে ডেকেছিল, তখন রবীন্দ্র সদন দিত না। ধরুন আমাকে দিল গড়িয়াতে কোনো মাঠের মধ্যে গাইতে, তা আমি সেটা প্রোটেস্ট করেছিলাম। আমি সিনিয়র শিল্পী, আমার আন্তর্জাতিকভাবে যথেষ্ট নাম আছে, আমার বিষয়ে আমার ধারে কাছে কেউ নেই। আমি বলছি না আমি হিন্দি গান গাইতে পারি বা আমি আধুনিক গানের শিল্পী, আমার বিষয়। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আমি রবীন্দ্র সদন পাবো না। সেখানে সরকারি আমলাদের স্ত্রীরা গাইবে, নেতার স্ত্রী গাইবে, তার বান্ধবী গাইবে, তার দুটো গান জানা গুরু গাইবে, তাঁদের পুরো স্টুডেন্ট বেস গাইবে। আমরা সেখানে ব্রাত্য, আমরা কেন সেটা হব? এই প্রশ্ন যেখানেই আপনি করবেন, আর দিনের শেষে জানুন তো, যে সত্যি কথা বলে সে মানুষটি কিন্তু একলা। না, এই যে আপনি যে আমাদের সত্যি কথাটা বলতেন, এরকম আপনি নিজেই স্বীকার করছেন যে আপনার মতো আরো বহু শিল্পী ছিল যারা এই মমতা ব্যানার্জির বিভিন্ন খেলা মেলা, বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে পারতেন না। তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ হতো? 20 সালে আমার সাথে কারোরই যোগাযোগ হয়নি। সবাই হয়তো একা একা নিজের মতো করে তারা ভয়েস রেজ করেছিল। কিন্তু এখন সরকার যেহেতু উল্টে গেছে এবং প্রত্যেক জায়গাতে এই করাপশনের এইটা বেরোচ্ছে, এখন সবাই আমরা একসাথে হয়েছি। দোলা ব্যানার্জি বলে রবীন্দ্রসঙ্গীতের একজন শিল্পী, তার সাথেও যথেষ্ট অন্যায় করা হয়েছে। তার সাথে রাত্রিবেলা তার ইন্দ্রনীল সেন তার তার লেখা পড়বেন, তার বাড়িতে ডেকে সে রাত্রে যায়নি, সকালে গেছে, তার গায়ে তাকে কুকুর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কি এরকম ঘটনা বলছেন? ভুরি 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 ভুরি। এবং কি এই বলছেন? যে বিভিন্ন জায়গায় ইয়াং মেয়েরা ওখানে আসতো, তাদের ওখান থেকে বললাম তো রীতিমতো মধুচক্র চলতো। এই যে অ্যাপসে আমাদের আরেক বন্ধু পিয়ালি বসু, সে বিদেশে এখন আছে, সেও গান করে। তারা অ্যাপসের সঙ্গে জড়িত ছিল। আমি 15 সালে অ্যাপস থেকে বেরিয়ে গেছি। আমি বলেছি তোমাদের সাথে থাকবো না। অ্যাপসটা একটু যদি খুলে অ্যাসোসিয়েশন আমাদের অফ পারফর্মিং সিঙ্গার্স একটা সংস্থা করা হয়েছিল, যেখানে প্রথমে কথা হয়েছিল যে যারা পারফরমেন্স ওরিয়েন্টেড যেসব আর্টিস্ট এবং যাদের সঙ্গীতই রুজি রোজগার, তাদের একটা ছাতার নিচে আসা। সেই সময় আমরা অনেকেই অ্যাপসের সদস্য ছিলাম। শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, সৈকত মিত্র, পরিমল ভট্টাচার্য, তাদের মতো কিছু মানুষদের একসাথে নিয়ে একটা সংস্থা। আমরা তখন জুনিয়র আর্টিস্ট, আমরা তখন তাতে কিছু কাজ পাবো। সবাই গানের শিল্পী একটু মঞ্চ চায়, দুটো গান গাইতে চায়। তখন তো জানতাম না যে এই জায়গাটা এতটা পঙ্কিল এবং কলুষিত। মফস্বল থেকে আসা মেয়ে, নাম রেজিস্ট্রেশন করেছিলাম এবং গান দুটো একটা করে অনেক জায়গায় গান গাইতে পেতাম। পেতাম না যে তা না, অনেক শিল্পীর মধ্যে এই শিশির মঞ্চে হয়তো একটা গান গাইলাম, মধুসূদনে একটা গান গাইলাম। আস্তে আস্তে সেই জায়গাটা হয়ে গেল একটা পাড়ার ক্লাব। এবং এটাও আমি শুনলাম অবাক, কারণ 15 সালে যখন আমি প্রশ্ন তুলেছিলাম যে এত মেলা, উৎসব সব হয়, অনুষ্ঠানগুলো প্রত্যেকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা শিল্পীকে দেওয়া হোক, এই প্রপোজালটা বলা হয়েছিল আমার তরফ থেকে। নতুন ছেলে মেয়েদেরও সুযোগ দেওয়া হোক, তারা যদি ফেল করে বাদ দাও। তারা নিজেদের মধ্যে সমস্ত অনুষ্ঠানগুলো ভাগ করে নিত। সেই টাকার খেলা, টাকার ভাগ, অনুষ্ঠানের ভাগ সব তাদের নিজেদের মধ্যেই চলতো। যে ভয়েস রেজ করবে, ওদের পলিসি ছিল তাকে কোণঠাসা করে দাও। নাকি মমতা ব্যানার্জির কাছাকাছি ঘুরতে দেখা যেত যে সকল সঙ্গীত শিল্পীদের? আমি এক্ষুনি নামগুলো বলতে পারি, আমরা তো সারাক্ষণ টিভির পর্দায় দেখতে পেয়েছি। তারা কোথায়? তাদের আর দেখতে পাচ্ছি না কেন? না, কোথায় গেল আমার রূপঙ্কর আসলে বাগচি? কোথায় গেল ইমন চক্রবর্তী? আমরা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, রূপঙ্করকে এদের দেখতাম, সৌমিত্র রায়, অদিতি মুন্সি, আরো মানে কেন আমি জানি না, আমি হয়তো তাই তো? আসলে মুশকিলটা কি হচ্ছে জানেন তো, যে আগের সরকারের কাছ থেকে কিছু আর্টিস্ট অনেক ক্রিম খেয়েছে। রেগুলার অনুষ্ঠান, টাকা, অ্যাওয়ার্ড। আমার মানুষ হিসেবে আমার ইন্টিগ্রিটি আমাকে বলে যে আমি যে মানুষটার কাছ থেকে প্রচুর পেয়েছি, তার বিপদের সময় তার পাশে থাকা ভালো। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা এই যে 25শে বৈশাখ করলেন, কোনো দেখেছেন শিল্পীরা কেউ এসেছে? তাদের নিজের মুখ দলের দেখেছেন? লোকেরাই তো অনেক নিজের দল তো আসেইনি, নেতাই তো যায়নি। অনেক নেতা আসেনি। নেতাদের কথা আমি জানি না, আমি তো পলিটিক্যাল পার্সন নই।
আমি শিল্পীদের দিকটা বলবো। কটা শিল্পীকে দেখেছেন যারা বঙ্গভূষণ পেয়েছে, বঙ্গবিভূষণ পেয়েছে, মহানায়ক পেয়েছে, মহানায়িকা পেয়েছে? আমি বলছি না সবার যোগ্যতা নেই, তা বলছি না। অনেকের যোগ্যতা আছে, অনেকের যোগ্যতা নেই। হ্যাঁ, এই বিষয়টা, এই যে বঙ্গবিভূষণ, এই ভূষণ সেই ভূষণ, আপনাদেরকে তো সঙ্গীত শিল্পীদেরকে এগুলো দেওয়া ওই একটাই কারণ যে সিন্ডিকেটের হ্যাঁ, মধ্যে নিজের থাকতে হবে। নিজের নিজের লোকদের সেগুলো তো নামের সিলেকশনই তো করতেন ইন্দ্রনীল সেন, তার বাইরে কে করেছেন? আমি আজকে আপনাকে আরেকটা গল্প বলবো যেটা আপনি চমকে উঠবেন। আমি বাংলাদেশে খুব জনপ্রিয় শিল্পী। হ্যাঁ, আমরা জানি। হ্যাঁ, আমি বাংলাদেশে খুবই জনপ্রিয়, কারণ বাংলাদেশের মানুষ, আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, ছোট থেকে বয়স্ক সবাই সেটা শোনে। এবং বাংলাদেশের মানুষ যেহেতু ভাষার জন্যে, এটা কিন্তু আমি বলছি 2024-এর অগস্ট মাসের আগে অবধি, কারণ আচ্ছা। তারপরে আমি বাংলাদেশে অনেকদিন যাইনি এইসব হ্যাঁ, ঘাটনা ঘাট রাজনৈতিক করে প্রবলেমও শুরু প্রবলেমে। হয়েছিল। কিন্তু আমি খুবই জনপ্রিয় মানুষ। আমি একটা রেস্টুরেন্টে ঢুকলে আমার গান বাজে। আমি এয়ারপোর্টে নামলে সবাই আমাকে জিজ্ঞেস করেন, দিদি কবে এলেন, কখন অনুষ্ঠান হবে। এখানেও ইন্দ্রনীল সেনের অনেক দায়িত্ব আছে। সেখানে আমি, ধরুন বাংলা একাডেমির একটা শো পেলাম, আমি বললাম হয়তো আমার ওখানে যারা বন্ধুরা আছে তারা বড় বড় পোস্ট আছে, এই শোনো আমি বাংলা একাডেমির ওই অনুষ্ঠান যাচ্ছি। আর ঠিক আছে, ওটার সাথে তাহলে ঢাকা ক্লাবের একটা অনুষ্ঠান আমরা ক্লাব করি। যখন আমি সরকারি প্রোগ্রামে যাচ্ছি আমাকে ইমিগ্রেশন ধরবে না, সরকারি কাজের রাইট। সাথে ওরা একটা পারমিশন দিল, এই আর্টিস্টটা আসছে, এ গুলশান ক্লাবে একটা অনুষ্ঠান করবে। কারণ সরকারি কাজে তো ওরকম টাকা দিতে পারে হুম, না। হুম, হুম, ওরা ওইখান থেকে টাকাটা আমাকে একটু পুষিয়ে দিল। হুম, হুম, হুম। এবং ওখান থেকে যেসব শিল্পী এখানে আসে, অনবরত তারা আসছে। তারা রবীন্দ্র জন্ম জয়ন্তীতে একটা গান গাইতে আসছে, তারা নজরুল জয়ন্তীতে দুটো গান তাদের গাইতে জন্য আসছে। কোনো বিধি নিষেধ তাদের নেই। জন্য কেন থাকবে না? দুটো দেশের বৈদেশিক নীতি কেন অন্যরকম হবে? আমার কথা হচ্ছে এই যে ইন্দ্রনীল সেন এবং তার সিন্ডিকেট, কিন্তু আমাদের সাথে একরকম ব্যবহার হবে, ওনাদের সাথে একরকম ব্যবহার হবে। অদিতি মহসিন আসছেন, চলে যাচ্ছেন, লাইসা আহমেদ আসছেন, চলে যাচ্ছেন, দুটো গান গাওয়ার জন্য তারা চলে আসছেন, শামা রহমান আসছেন, চলে। ওই আমাদের এখানকার ভালো শিল্পীরা তো হৈমন্তীতে পর্যন্ত যেতে পারে না। হৈমন্তীদের মতো একটা লেজেন্ডারি আর্টিস্ট। এই যে জিনিসগুলোও কিন্তু ইন্দ্রনীল সেনরা করেছেন। আমি কেন আজকে এই কথাটা বললাম, এখান থেকে সেন্ট্রালের কানে এগুলো যাওয়া উচিত। এই জিনিসগুলো এত সব জায়গায় গন্ডগোল করে রেখেছেন, সেই জিনিসগুলো আমরা শিল্পী হিসেবে বলবো না? অবশ্যই বলবেন। আর যার শিরদাঁড়া আছে, আমি মনে করি যে মানুষের শিরদাঁড়া আছে সে কথা বলবে। আমার কি হবে? আমাকে বড়জোর রাস্তায় পেটাবে, আর না হলে মেরে ফেলবে। মেরে দেবে, আর কি করা যাবে? এর বেশি তো কিছু হবে না। না, জন্মিলে এরকম কিছু মরিতে হতে হবে, জন্মিলে হবে না। মরিতে হবে। তার কারণ হচ্ছে যে অমরকে কোথা উপরে। আর আমার শিক্ষা, আমার আপব্রিঙ্গিং, আমার ইন্টিগ্রিটি আমাকে এটাই শিখিয়েছে যে পরের জিনিস ছিনিয়ে নিও না। আমি মাথা উঁচু করে মারুতি গাড়িতে চড়তেই ভালোবাসবো, অটোতে চড়তেই ভালোবাসবো, দেন মাথা নিচু করে সবাইকে ঠকিয়ে মার্সিডিসে চড়াতে। তাহলে কি আপনি প্রধানমন্ত্রীর ওই কথাটা মানেন না? কোনটা? ভয় আউট ভরসা ইন। অবশ্যই মানি। ভয় আউট ভরসা ইন বলেই তো কথাগুলো আজকে বলছি। এর আগে তাহলে বলতে পারতাম? আমাকে একটা চ্যানেলে জিজ্ঞেস করলে আপনি কেন থানায় কমপ্লেন করেনি? থানায় কমপ্লেন নিত? তখন নিত, তখন তো সবাই পার্টির ক্যাডার হিসেবে খাটছে, থানার লোকগুলো, থানার পুলিশগুলো। যারা খাটছে না তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমি মনে করি না একটা সিস্টেমের সবাই খারাপ। টিএমসি দলেও ভদ্রলোক আছেন, ভালো মানুষ আছেন। কিন্তু কি হয় জানেন তো, সব শেয়ালের এক রার মতো। শেয়ালরা যখন হুক্কা হুয়া করতে করতে বেরিয়ে পড়ে, যিনি ভদ্রলোক, যিনি সিংহের মতো বিচরণ করেন, তিনি না নিজের সম্মানের খাতিরে চুপ করে যান। কারণ একটা জঙ্গল রাত চলেছে। তখন সেই সময় সেই মুহূর্তে আপনারা কি করতেন? এই শিল্পীরা কিভাবে আবার আপনাদের জীবন জীবিকা না, আমি নির্বাহ তো বাইরে করতেন? কাজ করেছি। আমি তো বিদেশে প্রচুর, ঈশ্বরের কৃপায় বিদেশে আমার প্রচুর শ্রোতা আছেন। আমি সেখানে, আমি এবারও এই সামনেই কয়েকদিনের মধ্যে এনবিসি চলে যাব, নিউ ইয়র্কে। তারপর আমার ব্রাঞ্চ আছে, আমার স্টুডেন্টরা অনলাইনে শেখে। আমি ইন্ডিয়ান এম্বাসির অনেক কাজ করি দিল্লির, সেগুলো আমাকে ডাকে। মানে আমি যদি সেই কাজগুলো না পেতাম আমি সার্ভাইভ করতে পারতাম না, আমাকে হয়তো সুইসাইডই করতে হতো। না, না, এরকম সেরকম বলবেন না। মানে, এরকম মানে কি হচ্ছে, আমি বলছি আজকে, পিছনের দিনগুলো যখন চলে যায় না, তখন আর কিছু হারানোর থাকে না। আমার কিন্তু কিছু পাওয়ারও নেই, হারানোরও নেই। এই যে মুখ খুলছি, অন্তত সরকার জায়গাটাকে ক্লিন করুন, পরিষ্কার করুন। আচ্ছা, এই যে ইন্দ্রনীল একজন মন্ত্রী, তার চারপাশে আমলারা তাকে ঘিরে আছেন, তার পরের বলয়টাতে কারা আছে ছিল আর কি? ইন্দ্রনীলের চারপাশে আমলারা যেমন আছেন, সরকারি অফিসাররাও এই নেক্সাসের সাথে অনেকে যুক্ত। রবীন্দ্র সদনের আধিকারিক,
বাংলা একাডেমির আধিকারিক, শিশির মঞ্চের আধিকারিক, সবার কাছে সবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক না। এবং শিল্পীরা যারা ওনার নেক্সাসের দলীয় দলভুক্ত, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। একটা সঙ্গীত মেলায় তার একটা লিস্টের ইয়াং ছেলে মেয়েদের একটা লিস্ট ছিল, যারা সরকারি প্রোগ্রাম ছাড়া কোনো কাজ করতো না, এবং তারা সরকারি ডিপার্টমেন্টে চাকরিও পেয়েছে, কেউ কেউ আইএনসি ডিপার্টমেন্টে। আচ্ছা, এরকম আছে যে তাকে তার মানে যারা তার কৃপাধন্যা, বিশেষ করে ধন্যারা। আচ্ছা, এই যে হুম। হলগুলো, সরকারি হলগুলো, রবীন্দ্র সদন থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় প্রচুর ভবন। ভবন আছে, সরকারি হলগুলো আছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রেও কি এই লবিবাজি চলতো? আমি সেদিনকে আমার অফিসিয়াল পেজে আমার একটা ছোট্ট ভিডিও আমি ৩-৪ দিন আগে আপলোড করেছিলাম যে এরকম যারা বঞ্চিত শিল্পী, সাহিত্যিক আমার মানে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কথা বলবেন, কারণ আমরা একটা ছাতার নিচে আসতে চাই। হুম। তখন আমার কাছে প্রায় ৫০০ থেকে ৬০০টা মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপ কল এসছে, টেক্সট এসছে। এবং চন্দননগর থেকে একটি মেয়ে ফোন করেছে, সে বলেছে চন্দননগর রবীন্দ্র ভবনে প্রতিদিন অনুষ্ঠান হতো, সেগুলো মানে অনেক লাখ লাখ টাকার অনুষ্ঠান হতো, টাকাগুলো কোথায় যেত? তাঁরও ৪ জন অ্যাঙ্কার ছিল, তারা ওনার লবির লোক। শুনেছি সিঙ্গুরে তার বাগান বাড়ি আছে, সেখানে অনেক রকম কিছু মাইফেল বসতো। একটু বলা যাবে নামটা? না, আমি তো মেয়েটির নাম আমার মনে নেই। ওরা সব চিঠি জমা দেবে মুখ্যমন্ত্রীর কাছে। আমি বলেছি চিঠি করো, চিঠি করে তোমাদের কাছে যে ডকুমেন্ট আছে জেরক্স কপি করে করে দাও। আপনারা যত শুভেন্দু অধিকারীকে ভরসা করছেন তাহলে? অবশ্যই ভরসা করছি। এবং পুরো শুভেন্দু দা এবং তার সাথে অগ্নিমিত্রা, পাপিয়া, রুদ্রনীল, দিলীপ দা, শ্রমিক দা, সবার উপর ভরসা করছি। এদের খুব ব্যালেন্স টিম এবং ভালো কিছু হবেই আশাটা করছি। আপনি যখন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন আমাদের যে শিল্পীরা রয়েছেন একদম মাথার ওপরে, হৈমিদির কথা যদি বলি, হৈমন্তী শুক্লা বা অজয় চক্রবর্তী, এনারা যারা ছিলেন, এনাদের কাছে কি কোনোভাবে আপনি রিচ করতে পেরেছিলেন? আমার আপনার সাথে খুবই ভালো সম্পর্ক ওনাদের, কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা কখনোই ওনাদের কাছে জানাইনি, কারণ ওনারা তো এটা শর্ট আউট করতে পারতেন না। আমি চেষ্টা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা জানানোর, কিন্তু পরের দিকে 2013-14 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারিদিকে, প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন, দেখেছি, কারণ আমরাই তো তাকে এনেছিলাম। পরের দিকে উনি কিন্তু মানুষটা বদলে গেলেন এবং তার চারপাশে এমন একটা দুষ্ট চক্র তাকে ঘিরে থাকতো। তাদের মধ্যেও কেউ কেউ আমার হয়তো পরিচিত ছিল, আমি তাদের বলেছিলাম। কেউ গুরুত্ব দেয়নি, কেউ কেউ ওটা নিয়ে মজা করে যায়, তুমি তো এখানে থাকোই না, তুমি তো অর্ধেক সময় বিদেশেই থাকো, হ্যাঁ তোমার আর এখানকার কাজ পেয়ে দরকার কি? তা না, আমার ফ্যামিলি এখানে থাকে, আমার সন্তান থাকে, আমার বৃদ্ধ বাবা থাকে। আমি তো এখানকারই সিটিজেন, আমাকে বিদেশে যেতে হয়, গান গাইতে যেতে হয়, অনুষ্ঠানে যেতে হয়, আমাকে রুজি রোজগারের জন্য। আমি যদি নিজের রাজ্যে না পাই কাজ, তখন তো আমাকে যেতেই হবে। এই যে বর্ণালী, আমার বন্ধু বর্ণালী চট্টোপাধ্যায়, সে ইন্ডাস্ট্রি থেকে কোনো কাজ পায়নি, অথচ তাকে বম্বেতে সঞ্জয় লীলা বানসালি ডেকে কাজ দিয়েছেন। মধুবন্ত মৈত্র, এত অসাধারণ একটি সিঙ্গার, তার লেখা পড়বেন কখনো যদি তার অফিসিয়াল পেজে যান, যে আমি যখন কলকাতায় থাকতাম আমাকে সবাই বলতো এই গলা দিয়ে গান হবে না, আমি দাঁড়ে ঘুরেছি। আজকে তার বম্বেতে নাম হয়ে গেছে বলে তাকে লাগছে। এটা আমাদের বাঙালিদের নিজস্ব একটা চরিত্র। বাঙালি কাঁকড়া বলে না, মানে সবাইকে এরা জাজ করবে আর নিজেরা মনে করবে আমি বিশাল হনু, বাকিরা সব ফালতু। সুতরাং এই যে বাঙালির টিপিক্যাল চরিত্রটা, এবং দিন দিন এটা আরো বেড়েছে, বই কমেনি এইসব দুষ্ট দুষ্ট লোকেদের জন্য। মাথার উপর যদি একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকেন, আমি যেমন আমার ছাত্রছাত্রীদের বলি, কারোর সম্পর্কে কোনো নিন্দামন্দ নয়, গানে মন দাও। কে কি করে কে কি করে না তোমাদের দেখার দরকার নেই, তারা কারোর এইটুকু নাম কারোর ওইটুকু নাম, নিজেদের কাজে মন দাও। আচ্ছা, এইরকম কোনো অভিযোগ এসছে আপনার কাছে যে এই যে ইন্দ্রনীল সেন আর্টিস্টদেরকে কাজ দিত, তাদের কাছ থেকে কিছু টাকা সে আলাদা করে রাখতো, এরকম কিছু? আমি শুনেছি, আমি তো সঙ্গীত মেলায় এগুলো তো সুযোগ পেতাম না, আমাকে দোলা দোলা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ, মানে ওদের কাছে তথ্য প্রমাণ আছে আচ্ছা। যে টালিগঞ্জ থেকে টালা ধরুন একটা সঙ্গীত মেলাতে 7টা অনুষ্ঠান দিল এই জুনিয়র শিল্পীদের, তাদের হয়তো পার অনুষ্ঠান সিনিয়রদের রেট ছিল, রেটের কোনো মা বাপ ছিল না। কেউ 7,000 পাচ্ছে, কেউ 10,000 পাচ্ছে, কেউ 15,000 পাচ্ছে, কেউ 25,000 পাচ্ছে, কেউ 2,000 পাচ্ছে। যদি প্রশ্ন করা হয় যে আগের বার তো আমি 10,000 পেয়েছি, এবার কেন 2,000 দিলে? না, উপর থেকে কমিয়ে দেওয়া হয়েছে। কেন কমালো,
কেন কমালো না, এই জিনিসগুলোর কোনো উত্তর পাওয়া যেত না। আচ্ছা, এবং এই নেক্সাস গুলো চালাতেন আধিকারিকরা, অফিসাররা, এবং তারা কিন্তু এখনো নবান্নতে বসে আছেন, এখনো কিন্তু তারা কমিটিতে আছেন, তার এবং মানে আপনি তখন তাদের কাছ চাইছেন থেকে টাকাগুলো এদিক ওদিক মানে হতো। এই আধিকারিক এবং এই আমলাতন্ত্র যেটিয়ে বিদায় করতে বলছেন। অনেকটা আমি বলছি না, আমি বলবার কি, আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু অনেককে তো যাদের হাতে প্রমাণ আছে সেগুলো তো মুখ্যমন্ত্রী কিংবা এরা তো তাদের স্যাক করেছেন বা দূরে পাঠিয়েছেন। এদের এই যে আমাদের রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নাট্য একাডেমি, সঙ্গীত একাডেমি, সবগুলো না ঘুঘুর বাসা। আর জেলাগুলোর কথা তো বললামই না, কারণ জেলা নিয়ে আমি খুব একটা জানি না সেই জায়গাটা। জেলাতেও আমি শুনেছি বিডিও, এসডিও, পিয়ন, সব মাধ্যমে মানে ওপর থেকে নিচ অব্দি সব জায়গায় একটা সার্কেল চলতো, এই যে দুষ্টচক্র। শিল্পীদের বিভিন্ন ধরনের ভাতা দিয়ে সেটা কি মুখ চুপ করিয়ে রাখার ব্যাপার ছিল? বাউলদেরকে একটা ভাতা দেওয়া হতো, লোকশিল্পীদেরকে না, মূলত। মুখ চুপ করিয়ে রাখার থেকেও বেশি তো আমাদের আমাদের দলভুক্ত এরা, আমরা যদি কিছু করি এরা আওয়াজ তুলবে না, কারণ এরা ভাতাটা পাবে। ভাতা পাওয়া মানে তার সে জানে মাসের শেষে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে, তার মানে তার খাটনির ইচ্ছাটাও তো চলে যায়, তাই না? একটা একটা জাতিকে ভিখারি বানিয়ে রাখা, একদম তাই। একটা জাতিকে পুরো ভিখারি বানিয়ে, তার থেকে চাকরি দাও, চাকরির ব্যবস্থা করো, না হলে ব্যবসার জন্য লোন দাও। এই যে ধরুন ইয়াং ছেলেগুলোকে বিশেষ করে ক্লাবের সব এত এত টাকা পুজোর সময় দিত, কেন দিত? পাড়া ক্যাপচার করবার জন্য। সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। কিন্তু এই সঙ্গীত জগতের কোনো গঠনমূলক কিছু কাজ করতে দেখেছেন? কোনো না, আমি তো একাডেমি কিছু দেখিনি। যেখানে নতুন প্রতিভার ছেলেমেয়েরা গান শিখে আরো উন্নত হবার মানে সঙ্গীত শিল্পীর দিকে এগিয়ে যাবে, বা যন্ত্রশিল্পীদের এরকম কিছু বিষয় আপনারা সে সময় খেয়াল রাজ্য করেছেন? সঙ্গীত একাডেমির, আমি নিজে রাজ্য সঙ্গীত একাডেমির স্কলার। রাজ্য সঙ্গীত একাডেমি থেকে যত শিল্পী এখন কাজ করছেন, স্বাগতাদি, লোপাদি, আমি, মনোময়, আমরা স্বাগতাদিরা সিনিয়র, মনোময় আমি কন্টেম্পোরারি। মোটামুটি স্বাগত ওই মানে বুদ্ধবাবু যখন তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন সেই সময় যা লাস্ট লট বেরিয়েছে বেরিয়েছে, বা বুদ্ধবাবুর যখন চিফ মিনিস্টার ছিলেন তখনও যদি কিছু বেরিয়েছে, তারপর থেকে আর কোনোদিন। ওটা তো ঘুঘুর বাসা হয়ে গেছিল, ওখানে তো রীতিমতো এজেন্ট ঘুরতো ওদের। তাই? যে যখন কম্পিটিশন গুলো হতো, আমি নিজে মফস্বল থেকে ওখানে কম্পিটিশন দিয়ে আমি ওখানকার ফার্স্ট প্রাইজ পাওয়া মেয়ে, আমি ওখানকার স্কলারশিপ মানে স্কলার ছিলাম। আমাদের সময় আমাদের কারা গান শেখাতেন, আমাদের মানে জেঠু অর্থাৎ ডাক্তার শৈলেন দাস, সুশীল চট্টোপাধ্যায়, সুভাষ চৌধুরী, এরা সব গান শেখাতেন, দিলীপ রায়। পরের দিকে কি হতো কি না হতো মানে আমাকে তো, আমি তো কোনোদিনই সেখানে সুযোগই পাইনি যে 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 এক্সামিনার হয়ে পরীক্ষা নেব বা একটা ওয়ার্কশপ করব। তাদের মানে লিস্টেড আর্টিস্ট ছিল, এবং তারাই আর্টিস্ট, তারাই ওয়ার্কশপ করাতেন, কম্পিটিশনে যাওয়া যেতেন যারা কিছু জানতেন, এবং তাদের এজেন্টরা ঘুরে ঘুরে আমি ছাত্রীদের মুখে শুনেছি, বা অনেক জায়গায় অনেকে লিখছে। হ্যাঁ, আমাদেরও জিজ্ঞেস করা হতো কার কাছে গান শেখো, ওখানে শিখলে ফার্স্ট সেকেন্ড হবে না, ওনার কাছে শেখো, যিনি জাজ বসে আছেন ওনার কাছে শেখো, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আপনি কি আরজিকর কাণ্ডের সময় প্রতিবাদ করেছিলেন? অবশ্যই প্রতিবাদ করেছে। তার যার জন্য কি মনুষ্যত্ব, শাস্তি পেয়েছেন কিছু? আমি তার আগের থেকেই শাস্তি পেয়ে যাচ্ছি, সুতরাং তখন আমার শাস্তিতে আর কিছু এসে যেত না। কিন্তু একটা যার মনুষ্যত্ব আছে, যার বাড়িতে সন্তান আছে, বোন আছে, মা বাবা আছে, একটা মানুষ এই কাজের প্রতিবাদ করবেই। না, আমরা বহু শিল্পীকে বলতে শুনেছি যারা আরজি করের সময় হ্যাঁ, প্রকাশ্যে লগ্না এসে প্রতিবাদ লগ্না করেছিলেন, হ্যাঁ, লগ্ন তাদেরকে ছিল। তাদেরকে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠান থেকে কেটে দেওয়া হয়েছিল তাদের নাম। এবং লগ্নজিতা ছিল, সিধু ছিল। হ্যাঁ, এরা তখন থেকে কাজ মানে 2024 থেকে আর কাজ পায় না। আমি তার অনেক আগের থেকে কাজ পাই না। সুতরাং আমি তখন ওই ভয়ে, আর কিন্তু ভয়টা কেউই পাইনি, কারণ লগ্নাও বাইরে প্রচুর কাজ করে, তার নিজস্ব ফ্যান ফলোয়ার্স আছে, আমার নিজস্ব ফ্যান ফলোয়ার্স আছে। আমরা তো সার্ভাইভ করে গেছি, এবং কোভিডের সময় লকডাউনেও যখন আমরা কাজ করেছি, আমরা অনলাইন কাজ করেছি, তখন বুঝেছি যে আমরা আমরা না খেয়ে মরবো না, আমরা খেয়েই মরবো। সেই সময় অনেক শিল্পীকে দেখেছি আমরা। আমরা যখন সাংবাদিকরা করতে গিয়ে ওইসব র্যালিগুলোতে, প্রোটেস্ট যেখানে চলছে, ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিল অনেকে। আছে পেছনে মানে চাপে পড়ে হয়তো এসেছে, কিন্তু ক্যামেরার সামনে এসে কোনো বাইট দেওয়া মানে ওই লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা চলছিল, খুব হাস্যকর আমাকে লাগছিল। আমাকে কিন্তু সরকারিভাবে একটা ওরা বের করেছিল ইন্দ্রনীল সেনের নেতৃত্বে, আমাকে কে যেন একটা
বলেছিল যে আমরা একটা র্যালি বের করবো এই জন্য আরজি করার জন্য, তুই কি আসবি? তা আমি ওদেরটা বেরোতে মানে চাইনি। সরকার পক্ষ থেকে সরকার সেইখান, পক্ষ থেকেও একটা বের করেছিল। হ্যাঁ হ্যাঁ একটা সে তো করেই ছিল, হ্যাঁ, এবং হ্যাঁ। যেখান থেকে অনেক ট্রোল হুম, হয়েছিল হুম। রিল করে, যে কোনো একজন শিল্পী চা খাচ্ছে আর বলছে অনেকদিন পরে দেখা হলো, একটু ভালো লাগলো, হা 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 হা। মানে এই সবগুলো নিয়ে, ক্লিপিং গুলো নিয়ে, মানে এটা একটা মজার একটা গেট টুগেদার এরকম একটা ভাব করে ওরা। এবং ওখানেও ওরা স্ট্রিকচার দিয়ে দিয়েছিল পার্টিকুলার একজন শিল্পী মানে মুখপাত্র হয়ে কথা বলবে, বাকিরা কেউ কথাই বলবে না। তাহলে আপনার জীবনে চটিচাটা ট্যাগটা পড়লো না বোধহয়। আমি চটিচাটা একেবারেই নই। এত স্পষ্ট কথা বলা মহিলা কি কখনো চটিচাটা হতে পারে? আমাকে এত স্পষ্ট কথা বললে মানে মহিলারা একরকম ভাবে অপছন্দ করবেন, কিছু কিছু মহিলা, সবাই না। আবার পুরুষরাও কিছু কিছু পুরুষ অন্যরকম ভাবে অপছন্দ করবেন। কারণ গাটসি মহিলা বা গাটসি পুরুষ দেখতে সমাজের কেউই পছন্দ করে না। অনেক এই বিষয়ে কথা হলো, এবার একটু আমি ব্যক্তিগত জীবনে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। কোন্নগর থেকে মফস্বল এরিয়া থেকে আপনি উঠে আসেন কলকাতায়, জার্নিটা কতটা কঠিন ছিল? এখন পিছন ফিরে তাকালে মনে হয় যে কিভাবে করতাম, কারণ তখন তো এত যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না। সকালের ট্রেনে করে উত্তরপাড়া স্কুলে পড়তাম, আসতাম। মা হেডমিস্ট্রেস ছিলেন, বাবা অধ্যাপক ছিলেন, মা বাবা তো পড়াশোনার জগতের মানুষ। কিন্তু মাই সাথে করে করে টেনে 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 নিয়ে যেতেন কলকাতায়, শেখানো, পড়াশোনা সবকিছু। মানে মায়ের জন্যই আমি আজকে এই জায়গাতে। এইচএসে যে এত ভালো রেজাল্ট করলে, এটা কি মায়ের অবদান অনেক? মায়ের অবদানটা অনেক। একটা মানে অপমান থেকেও খুব পড়ুয়া হয়ে গেছিলাম। মাধ্যমিকের রেজাল্টটা খুব খারাপ ছিল। কোনো রকমে মানে যেহেতু ম্যাথমেটিক্স ছিল, অঙ্ক, সায়েন্সে ভীষণ খারাপ। মানে বাবা ভাবতেন হয়তো কম্পার্টমেন্টাল পাবো। সেটা অবশ্য পাইনি। কিন্তু সায়েন্সে তো আপনি জানেন আমাদের সময় মাধ্যমিকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড অঙ্ক। নম্বরগুলো এত ধার ঘেঁষে ঘেঁষে পাশ করেছিলাম যে কোনো রকমে মানে ফার্স্ট ডিভিশন কোনো রকমে পেয়েছিলাম। আর মফস্বল শহরে সব জায়গাতেই না বাঙালি ভীষণ নিন্দুকে। আর আমি একমাত্র সন্তান মা বাবার, এবং আমি দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম, পড়াশোনায় ভালো, গান জানি ভালো। সব মিলিয়ে আমি ওখানে একটা ফরেনার, আমাদের ফ্যামিলিটাই একটা ফরেনার ছিল। এবং এই নিন্দাও তো অনেক সময় আপনাকে মাথা পেতে নিতে হয়েছে যে আপনার হাজবেন্ডের জন্যই আপনি এই জায়গায়। এটা আগে লোকে বলতো, এখন আর বলে না। বলেন। কারণ হাজবেন্ডের জন্যে মানে হ্যাঁ, এটা ঠিকই যে আমার কাজে, আমার গানের সাংগীতিক কেরিয়ারে বা আমি যে কাজ করেছি, আমার বাড়ির থেকে আমার সন্তানও যেমন আমাকে সাপোর্ট করেছে, আমার হাসব্যান্ড আমাকে বাধা দেননি। কিন্তু আমার হাসব্যান্ডের যদি সেই কন্ট্রোল বা সেই ক্ষমতা থাকতো, আমার হাসব্যান্ড তো আমার থেকে নাম আরো বেশি করে নিতেন। ফ্যালাসি। বিয়ের সময় কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল নাকি? না, তিনি আমার থেকে অনেক বয়সে বড়। সেরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। আমি তখন একেবারেই নতুন, মানে আনপড়া একটি মেয়ে, গান করি ভালো, কলেজের জাস্ট চাকরি পেয়েছি। প্রেম করে এবং বিয়ে? হ্যাঁ, অবশ্যই ছিল প্রেম করেই বিয়ে। কিন্তু মানে পিছন ফিরে তাকালে মনে হয় যে আমি কি করে কোন্নগর থেকে এসে এত জায়গা গান শিখে, পড়াশোনা করে কাজগুলো করেছিলাম। আসলে ওই মানে ভীষণ একটা জিদ ছিল, কিছু করবো, একটা আগুন ছিল। বাপের বাড়ির টাইটেল কি? চ্যাটার্জি, ঋদ্ধি চ্যাটার্জি ছিলাম। ব্যানার্জি হলেন? হুম, ছেলের নাম ঋদ্ধদেব। আচ্ছা। ঋদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। হুম, কি করে সে এখন? সে এখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, লেকচারার। বাহ! কোন ইউনিভার্সিটিতে আছে? ও ম্যাকাউটে আছে। ওই ও মিডিয়া সায়েন্স নিয়ে পড়েছে, হেরিটেজ থেকে পড়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি টপার ছিল দুটোতেই। নেট করেছে। তারপরে এখন জিআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা। হয়তো জিআরএফ পেয়ে গেলে হয়তো তখন ওটা নিয়ে বাইরে বাইরে কাজ করবে। ওর ব্যাপারে আমি খুব একটা মানে আমি আমার জীবনে যা পাইনি আমি ওর মধ্যে সেটা চাপিয়ে দিতে চাই না। আমার শুধু একটাই চাহিদা যে খুশি মনে থাকুক, সুস্থ থাকুক, আর মানুষের যেন ক্ষতি না করে, একটা ভালো মানুষ হোক। চারিদিকে এত ক্ষতিকর লোকজন দেখি। এই যে নতুন সরকার ৪ তারিখের পর থেকে আপনি কতটা ভরসা করে এগিয়ে যাবেন আগামী দিনে? কি কি প্ল্যানিং রয়েছে আপনার? ছবির গান তো গেয়েছেন। ছবির গানে খুব বেশি সুযোগ পাইনি, কারণ আমি যে জনারের গান করি, আর এখন যেহেতু ছবির জায়গাটাও একটা লবি ভিত্তিক জায়গা হয়ে গেছিল, যে দ্বিজেন্দ্র লাল, অতুল প্রসাদ সেনের গান গাওয়াতেও তারা শুধু যারা রবীন্দ্রসঙ্গীত গায় বা আধুনিক শিল্পী তাদের দিয়েই গাওয়াতেন, যার জন্য গানগুলো ডিজাস্টার হতো। আপনি কি আধুনিক গানটা একদমই গান না? না, আমি আগে যখন অনেক মাচা অনুষ্ঠান করতাম কিছু কিছু গাইতাম, প্রতিমা বন্দ্যোপাধ্যায়,
গীতা দত্ত, কিন্তু আমি একেবারেই বন্ধ করে দিয়েছি কারণ আধুনিক গানের একটা টান আছে। প্রথম কথা আমার আমার কমফোর্ট জোন ওটা নয়। ২ নম্বর আধুনিক গানের একটা টান আছে। আমি যদি একবার ওটা গাইতে স্টেজে শুরু করি তখন লোকে আর এইসব গান শুনতে চাইবে না। হ্যাঁ? মানে ওই রেগুলার শুনে, শুনে যে রেট্রো গুলো মানুষ শুনে অভ্যস্ত। আর আমি ঠিক কমফোর্টেবল ও নই আধুনিক গান গাইতে। আমি খুব একটা মানে পছন্দও করি না। আমি দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত, টপ্পা এসব গাইতে যত ভালোবাসি সেটা আমি অতটা এও করি না। নতুন সরকার আসাতে একটা জিনিস জানেন তো? একটা জিনিস আমি দেখেছিলাম আমার বাড়িতে যেসব ডোমেস্টিক হেল্পস যেসব ছেলেমেয়েরা আছে ওদের আমি বলেছিলাম যে, "কি ভাবছো কি?" বলে, "না, পরিবর্তন আসা দরকার প্রত্যেক।" আমি বললাম, "তুমি তো ওই কন্যাশ্রী, ভাগ্যশ্রী, হাবিজাবি সবকিছু তোমরা নাও। তাহলে আবার বলছো বিজেপিকে ভোট দেবে?" বলে, "না, ওগুলো তো আমাদের টাকাই আমাদের দেয়।" এই যে জিনিসটা এবারের ট্যাগলাইনে এই মানুষ কিন্তু আর বোকা ছিল না। অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না মানুষকে বোকা সাজিয়ে রেখেছিল, বোকা ভেবেছিল। এবং মানুষ একটা জিনিস এই যে সর্বসম্মতিক্রমে এদের বিদায় করেছে, সবাই আমি প্রচুর মানুষের সাথে গল্প করি, অটোর লোকের সাথে, উবারে উঠলে উবারের লোকের সাথে, চায়ের দোকানে বসে, পাড়ার চায়ের দোকানে। তো সবাই না হাঁপ ছেড়ে বেঁচেছে। যে বলে না কুলোর বাতাস দিয়ে বের করে দিয়ে বিদায় করেছি, এটা হাঁপ ছেড়ে বেঁচেছে। এই যে গাড়ি রাখলে ৳৫০ দাও। গাড়ি রাখলে ওখানে থাকলে এই টাকা দাও। ওখানে থাকলে এই টাকা দাও। আমরা ভয়ের চোটে অনেক সময় দিতাম যে ১ ঘন্টা থাকছে ৳১০০ দিন। কেন? না দিতে হবে। কাগজ দেব না। আপনাদের শিল্পীদেরও ছাড় ছিল না? না, না ছাড়ে না। আমি তাও চমকাতাম ধমকাতাম। কাউকেই এরা ছাড়তো না। কারণ এদের তো এই টাকার ভাগটা অন্য জায়গায় দিতে হতো। এই রাইট। যে কাটমানি, তোলা, ভিখিরির কাছ থেকেও পর্যন্ত তোলা তুলত। ভাবুন যে কি নীচ মানসিকতা! আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় খুব রেসপেক্ট করতাম যখন ১ম দিকে উনি এসেছিলেন। যেদিন থেকে তৃণমূল এই আমফানের চাল চুরি আর ত্রিপল চুরি করতে শুরু করলো, আমার না নিজের কাছে নিজের বিবেকের কাছে মনে হলো যে আমি মানে কোন দলটাকে আমি রেসপেক্ট করছি সুপ্রিমোকে। তার কানে এগুলো যেত না তা তো নয়। এবং তাকে ডুবিয়েছেন কিন্তু তার প্রাণের কিছু, কিছু নেতা এবং এই শিল্পী, সাহিত্যিক এবং এই সিনেমার হিরো, হিরোইন এবং গায়ক গায়িকারা। কে আপনি দেখতাম ডিজে ভালোবাসেন না বাসেন না? ভালো হলে সবকিছুই ভালোবাসি। কিন্তু আমার ওই অত শব্দের যন্ত্রণা আমার কেমন, আমার তো বয়স হচ্ছে বলে হয়তো আমার ইরিটেশন হয়। মেবি আমি গান বাজনা ভালোবাসি। আমি বাজনা গান ভালোবাসি না। বাজনা গান ভালোবাসেন না। বাহ! না। ভারী সুন্দর বললেন। আ আমাদের নতুন প্রজন্মের বা উত্তরসূরিদেরকে উদ্দেশ্যে কি বলবেন? সংগীতের যারা এখনকার রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা করছেন বা এখনকার আইটিসি ছেলেমেয়েরা রিসার্চ থেকে। খুবই, খুবই স্কিলড। একটা কথা বলি এখনকার এখনকার যেসব শিল্পীরা গান করেন তারা খুব অনেক বেশি জানেন আমাদের থেকে। তারা যেটা ল্যাক করেন তাদের না এই সহবত জ্ঞান, ভদ্রতা, নমনীয়তা এগুলো খুব কম। মানে পরিবার থেকে শেখানো হয় না? নাকি জন্মের থেকে এদের অ্যাটিটিউড নিয়েই জন্মায়? I don't know. কিন্তু সিনিয়র আর্টিস্টদের সাথে কিভাবে কথা বলবে? আমরা এখনো কিন্তু সিনিয়র প্রভাতিদি, হৈমন্তীদিরা থাকলে, প্রমিতাদিরা থাকলে চেয়ার ছেড়ে দিদি তুমি বসো, বসে পায়ের কাছে বসি। আমাদেরও কিন্তু একটা নাম পরিচিতি আছে আমারও। আমারও কিন্তু জগৎজোড়া সবাই আমাকে চেনে। আমার কিন্তু একটা সার্টেন এজ হয়েছে। কিন্তু এই বাড়ির থেকে না আমরা পরিবার থেকে মানে আপনি সহবত বলতে বলেও চাইছেন যে গুরু পরম্পরাটাকে সঠিকভাবে গুরু তারা পরম্পরা আছে কিন্তু তাদের মধ্যে একটা সহবত এবং ভদ্রতা বোধটা অনেকের মধ্যে ভীষণ কম দেখি। এখন ওই নাড়া বাঁধা হয়? না সেটা উঠে নাড়াবাঁধা গেছে? মনে হয় কি হয় না জানি না। ক্লাসিক্যাল গুরুদের কাছে হয়তো হয়। ওটা তো ক্লাসিক্যাল গুরুদেরই একদম অঙ্গ ছিল সেই জিনিসটা। সুতরাং যারা সেরকম নাড়া বেঁধে গান শিখতেন তাদের অনেক বিধিনিষেধ পালন করতে হতো। মানে আমি তো মনে আছে যে আমি রেকর্ডিং ১ম যখন করেছি আমি তখন ক্লাস 11 এ পড়ি। রাজ্য সঙ্গীত একাডেমির স্কলার হিসেবে তখন সাউন্ড উইং এ রেকর্ডিং হতো। আমি মারও খেয়েছি সেদিনকে। কারণ আমি ভুলভাল গাইছিলাম। আমাকে সুশীল চট্টোপাধ্যায় উনি ট্রেনার ছিলেন। উনি আমাকে চড়ও কষিয়ে দিয়েছেন। তার সাক্ষী অনেক মিউজিশিয়ান। কিন্তু আমরা কিন্তু কিছু বলিনি। আমি হাপুস স্নানে কেঁদে যাচ্ছি আর গান গেয়ে যাচ্ছি। এই যে মানে এই যে মানে সহবত। কারণ আমি জানি আমি বাইরে গিয়ে যদি ওটা নিয়ে আমি প্রোটেস্ট করি বা আমার মায়ের কাছে নালিশ করি, আমার মা আমার আরেকটা গালে আরেকটা থাপ্পড় মারবে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কাছে আহ, এই মুহূর্তের যে কজন প্রবাদ প্রতিম শিল্পী রয়েছে সব থেকে কাছের কারা? আমি সবাইকে খুব রেসপেক্ট করি। আমি প্রমিতাদিকে খুব শ্রদ্ধা করি। হৈমন্তীদিকে শ্রদ্ধা করি, অজয়দাকে শ্রদ্ধা করি। প্রভাতিদি
প্রভাতী মুখোপাধ্যায় একজন শিল্পী, অনেক আন্ডাররেটেড আমাদের পশ্চিমবঙ্গে। কটা কাজ পেয়েছেন গত সরকারের কাছে? ওনার গলায় ওই ওরকম একটা শিল্পী হয় না। কি পেয়েছেন? একটা শিল্পীর তো এটাই সবথেকে বড় বেদনা যে তাকে কাজের জন্যে, মঞ্চের জন্যে ফোন ঘোরাতে হবে। কেন হবে? মানুষজন তাকে ডেকে নিয়ে তার গান শুনবে। ওরকম একটা শিল্পী আছে? রামানুজ দাশগুপ্ত। ওরকম একজন শিল্পী আছে? না, আর শিল্পীদের জীবনটা কিন্তু খুব দুঃখের। যখন না, লাইমলাইট শিল্পী থাকে, তো একজনই ছিলেন, তিনি গানও গাইতেন, লিখতেন, আবার দেখুন এখন এখন মনে হয় সেই শিল্পী মনে হয় আঁকতেন। স্ক্রিপ্টেড ছবি করছেন। এই যে কালকের থেকে সিনেমাটা দেখছেন না, খুব পুয়ার ডিরেকশন অ্যান্ড পুয়ার স্ক্রিপ্ট। এই যে কেন আজকে হসপিটালে ভর্তি নিল না বলে? হসপিটালে ভর্তি, ডিম ছুঁড়ে মাথার ব্রেন ড্যামেজ, আজকে আবার আরেকজন ওদের ওই ভীষণ মামদভূতের মতো দেখতে, ওই যে একটা এমপি মাথায় ঠোকা খেলেন। মানে এত কাঁচা স্ক্রিপ্ট, এত কাঁচা ডিরেকশন। তাহলে ওদেরকেও একটা আমার বলছেন মনে কোনো হয় ইনস্টিটিউটে ভর্তি হতে বলবেন। আমার তো মনে হয় এদের সবার মেন্টাল হেলথ ইস্যু আছে, কাউন্সেলিং করানো দরকার। হেরে গিয়েও যখন ভাববেন যে আমি হারিনি, অ্যাকসেপ্টেন্স নেই, আমাকে মানুষ হারায়নি, সবাই অন্যরা মানে কি বলবো এদের সম্পর্কে, লোকে হাসছে। এই যে বুদ্ধবাবু যখন চলে গেলেন, রাজার মতো চলে গেলেন, যেদিন মানে হারলেন, পরাজয়টা দেখুন, ওদের অনেক সমস্যা ছিল, কিন্তু ওরকম একটা ইন্টিগ্রিটিওয়ালা মানুষ আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি, তেমনি এরকম একজন মানুষও দেখতে পেয়েছি। এটা আমাদের জেনারেশনের সৌভাগ্য বা দুর্ভাগ্য। দুর্দান্ত একটা পডকাস্ট, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক তথ্য জানতে পারবেন। কি চলেছে এই 15 বছর ধরে সঙ্গীত জগতে। আমাদের টলিপাড়ার তো অনেক কুকীর্তি রয়েইছে, সেগুলো আর বলার নয়, কিন্তু সঙ্গীত জগতে যে এরকমও ঘটনা ঘটেছে আমরা খুব একটা আঁচ করতে পারিনি। টলিপাড়ার অনেকে মুখ খুলেছে। টলিউড, নাটক, এদের মধ্যে না, মানে বিশেষ করে নাটকের ছেলেমেয়েরা খুব পড়াশোনা করে। তারা খুব মানে স্পাইনওয়ালা ছেলেমেয়ে। অনেকেই মুখ খুলেছে। টলিউডের ধরুন শ্রীলেখা, চন্দনদা, দেবদূত, বাদশা, রাহুল চলে গেল যে, হ্যাঁ? তারপর অনেকেই, ঋত্বিক, এরা কিন্তু বলেছে ছোট, ছোট করে। দুঃখের বিষয় যে সঙ্গীত তাদেরকে জগতে ব্যান্ডও করে দিয়েছে, ব্যানও ঋত্বিক করেছে। অনির্বাণ, অনির্বাণ। অনির্বাণ, ঋদ্ধি, নেমসেক আমরা বলি দুজনে দুজনকে। হ্যাঁ? তা কিন্তু দুঃখের বিষয় সঙ্গীত জগতে না স্পাইনটার খুব অভাব। সবারই শুধু মানে কি করে নিজের আখের গোছাবো, এবং এখনই দেখছেন তো গিরগিটির মতো রং বদলে ঢোকার চেষ্টা করছে। তাহলে কি সিদ্ধারা কি খুঁজে পাওয়া গেছে? আমার তো মনে হয় পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি না, সঙ্গীত জগতে? সঙ্গীত জগতে খুব কম লোকেরই সিদ্ধারা আছে। খুব কম মানুষের সিদ্ধা, আর সিদ্ধা যাদের আছে আমাদের মতো তারা দেয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা ম্যাম, এই যে অনিক দত্ত, উনিও তো সরকারের রোষানলে পড়েছিলেন, ওনার অপরাজিতা সিনেমাটা চলতেই দেওয়া হয়নি নন্দনের মতো হলে। কি না উনি একটি প্রতিবাদ করেছিলেন সেই সময়, যে কেন ফিল্ম ফেস্টিভ্যালে এত গুণীজনদের ছবি না দিয়ে শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি থাকবে সব জায়গায়। শুধু এইটুকু বলার অপরাধে তার ছবি ব্যান করে দেওয়া হলো। এই বিষয়ে আপনি কি বলবেন? মানুষটা আর নেই আমাদের কাছে, উনিও একজন আপনার মতো প্রতিবাদী ছিলেন। তাহলে আমার হয়তো ওই ভবিষ্যতে ওরকম দশাই হবে, আমি জানি না। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। হ্যাঁ, তবুও কিছু মানুষের কাছে শ্রদ্ধা, এই যে আজকে অনিকদাকে নিয়ে আমরা আলোচনা করছি, আমার চোখে জল আসছে। এই যে শ্রদ্ধা, এই যে রেসপেক্ট, কটা মানুষ সম্পর্কে আপনি আমি বলতে পারি বলুন তো আজকের যুগে? যিনি কথা বলেছেন, কাজ করেছেন, সবসময় যে সব কথা আমাদের ভালো লেগেছে হয়তো নয়, কিন্তু এই বিগত সরকারে এটা সবসময় দেখা যায় যে একটা শ্রেণীর লোক, তাদের মধ্যে হয়তো সার্টেন কিছু পরিচিতি আছে, কিছু কিছু গুণও আছে, কিন্তু তারা না চাটুকারে পরিণত হয়ে যান। অনিকদা যখন বলেছিলেন এই কথাটা, কিছু কিছু পরিচালক তখন অনিকদাকে বসিয়ে ওখান থেকে তাড়াতাড়ি বের করে দিয়ে ভয়ের চোটে, কারণ তার বউ তাহলে অ্যাওয়ার্ড পাবে না, তিনি আবার কার দিকে ফিল্ম, মেনশন করলো হ্যাঁ, বুঝতে পারলেন তো? তিনি আবার ফিল্ম পাবেন, এবং তিনি আবার কুমিরের কান্না কাঁদছেন তার মানে ফিউনারাল এসে। এটাই কি সব থেকে মানে যখন যিনি হসপিটালে গিয়ে মোস্ট প্রবাবলি, মানে আমরা জানি লোকগুলোকে, আমরা চিনি, এই মানে কুমিরের কান্না কেটে কিছু হবে না।
আমরা চুপ করে থাকি, সাধারণ অনেক মানুষ চুপ করে থাকেন, কিন্তু তারা যে তাদের বোঝেন না, জানেন না, তা কিন্তু নয়। এই জিনিসগুলো প্রতি মুহূর্তে অনেকদার সাথে হয়েছে। যারাই প্রোটেস্ট করেন, যারাই হ্যাঁতে হ্যাঁ মেলান না, যারাই কর্তাভজা হন না, তাদের সাথে প্রতি মুহূর্তে আমাদের এই পশ্চিমবঙ্গে এই জিনিসটা ঘটেছে, ঘটছে। ঈশ্বর করুন যেন না ঘটে আর। আচ্ছা ম্যাম, এই যে রিয়েলিটি শো একটা সময় আহ, খুব বুমিং ছিল, যেটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় নন ফিকশন বলা হয়। আহ, এই জায়গায় যে গানের রিয়েলিটি শো গুলো হতো, এখানে কি স্বচ্ছতা থাকতো? বা যারা এই জাজমেন্টের জন্য যেতেন, তারা কি সঠিক জাজমেন্ট দিত? মানে এই নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে। বহু শিল্পী সেই সময় কথাও বলেছেন, কিন্তু আবার সরকারের চাপে সেই কথাগুলো বলতে পারতেন না। এই জায়গাটা তে কি আমরা সত্যি ভালো শিল্পী পেয়েছি, না ওখানেও বিভিন্ন রকম প্রবলেম ছিল? কিছু ছোটবেলার থেকে যেসব কিছু কিছু রিয়েলিটি শো দেখেছি, সেখান থেকে অরিজিৎ সিং এসছেন, শ্রেয়া ঘোষাল এসছেন, তাদের না রিয়েলিটি শো এর প্রয়োজন ছিল না। তারা যদি আসতেন, তাদের মধ্যে এতটাই ট্যালেন্ট ছিল, তারা এমনিতেই আসতে পারতেন। কিন্তু আমাদের এখানে যখন বিশেষ বিশেষ কিছু কিছু রিয়েলিটি শো হয়, শুনেছি সেটা স্ক্রিপ্টেড, এবং আমার তো রিয়েলিটি শো গুলো ভেরি আনরিয়াল লাগে। হ্যাঁ, এবং সবই সাজানো গোছানো, সবকিছুই যেন মনে হচ্ছে যে কেউ নেচে উঠছেন জাজ, কেউ চোখের জল ফেলছেন, সবকিছুই একটা স্ক্রিপ্টেড সিনেমা অভিনয় হচ্ছে। সব থেকে যেটা খারাপ লাগে যে তাহলে কি আপনি ছোট প্রশ্ন চিহ্নটা অদিতি মুন্সির গায়ে লাগিয়ে দিলেন? অদিতি মুন্সি কি কান্নাকাটি করতো? আমি ডোন্ট নো, জানি না। আমি কখনো ভালো করে ওনার গানও শুনিনি। বা অনিক ধর? অনেক তো ভালো গায় শুনেছি। আর পদ্ম পলাশ ভীষণ ভালো গায়। পদ্ম পলাশ কীর্তন কি ভালো গায়! কীর্তন রবীন্দ্রনাথের গান। আমি তো মানে পদ্ম পলাশ এবং পিউ দুজনের গান তো আমি ভীষণ, আমি মানে ফ্যান ওদের দুজনের। কিন্তু পদ্ম পলাশের আধুনিক গানের ফ্যান নই কিন্তু। কীর্তন অ্যান্ড রবীন্দ্রনাথের গান, এই যে ব্যাখ্যা করে বলে, কীর্তনিয়া ঘরের ছেলে তো পিউ। পিউয়ের গানের যে ফ্লেভার, যে মেজাজ, মানে আমার তিনটে আর্টিস্টের গান এত ভালো লাগে, পিউ, পদ্ম পলাশ আর মধুবন্তী, মানে বাগচি, যে বম্বেতে থাকে এখন। আপনি এই প্রসঙ্গেই মনে হলো, এই যে মধুবন্তী মৈত্রদি, হুম এত ভালো একজন অ্যাঙ্কার, হুম হুম। এত ভালো ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই এত সুন্দর। ওনাকে আমরা বিগত দূরদর্শন থেকে সরকারে দেখছি, ছোট্ট বিগত থেকে। সরকারে কাজ পেতেন না কেন? কেন? কেন পেতেন না? আমি জানি না। রহস্যটা কে উদ্ঘাটন করবে? এই যে এখন থেকে এই যে সুন্দর বললেন, এই যে এবার যে যখন শপথ গ্রহণ হলো আমাদের শুভেন্দু অধিকারীদার, তখন যে স্কুলের মেয়েরা এসে বন্দে মাতরম গাইলেন, সরস্বতী বন্দনা আমরা না ওরকম পরিবেশ দেখে বড় হয়েছি। এই ডিজে, মিজে, ক্লিভেজ দেখানো, রবীন্দ্রসঙ্গীত, নাচ, রবীন্দ্রনাথের গান গাইলে লুঙ্গি ডান্স শিখতে হবে, এগুলো দেখে সত্যি বড় হয়নি। তার মানে আপনি কি রিমিক্সের বিরোধী? কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমি আমার আমার ব্যক্তিগত কাজ, আমি কখনো ওরকম রিমিক্স ওরকম আমি হয়তো সাউন্ডস্কেপটা চেঞ্জ করি, হয়তো হয়তো একটা শুধুই বাঁশি বেজে যাচ্ছে বা সারেঙ্গি বেজে যাচ্ছে বা এসরাজ বেজে যাচ্ছে, তার সাথে কেঁদে কেঁদে রবীন্দ্রসঙ্গীত গাইছে, সেইটা আমি মানে জানি যে এখনকার প্রজন্ম নেবে না। কারণ আমাকে তো 8 বছর থেকে 80 বছর সব মানুষকে গানকে তুষ্ট করতে হয়, কিন্তু আবার ওইটাকে যদি মানে ধুম পীযূষ ধারাক্কা দিয়ে। বাবুকে আপনি কিভাবে দেখেন তাহলে? গুণী শিল্পী, খুবই গুণী শিল্পী, উনি তো গান নষ্ট করতেন না। কিছু কিন্তু হয়তো ওনাকে নিয়ে বান্দিশ, প্রচুর বিতর্ক সৃষ্টি সে হয়েছিল। উনি, আমাদের এখানে বিতর্ক তাকে নিয়ে সৃষ্টি হয়, দেবব্রত বিশ্বাসকে অতদিন গান গাইতে দেওয়া হয়নি। এখনো আজ পর্যন্ত দেবব্রত বিশ্বাসের গান হাইস্ট সেলার। যারা তাকে গান গাইতে দেননি তাদের নাম বলছি না, অনেকেই জানেন। তাঁদের গানের থেকে এখনো পর্যন্ত দেবব্রত বিশ্বাসের গান মানুষ বেশি শোনে। অবশ্যই। পীযূষকান্তি সরকার ওরকম একটা মানুষ এসে ওরকম উদাত্ত কণ্ঠে গান গাইছেন, তার সাথে ক্লাসিক্যালের দক্ষতা, এই কুপমণ্ডক রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা শিল্পী সমাজ, তার তো গলাটা বন্ধ করতে চাইবেই, তাদের মার্কেট খেয়ে নিচ্ছে। রাইট, একদমই তাই। তাই নতুন প্রজন্মের যারা শিল্পী হতে চাইছেন, তাদের উদ্দেশ্যে যদি একটা কিছু বলেন। আমি একটা কথাই বলবো যে প্রত্যেক শিল্পী শিল্পী, ওই যে শিল্পীদের বলে না নামি দামি শিল্পী, এই নামি দামি কথাটা আমার খুব অবনক্সাস লাগে। কে নামি কে দামি কে বিচার করবে তার? আমিও শিল্পী, আজকে যে বাচ্চাটা গাইছে সে যদি স্টেজে, সেও শিল্পী। তা একটা রাজার সাথে না আলেকজান্ডার পুরুর এই কথোপকথন, হিস্ট্রির মানুষ তো, পুরু বলেছিলেন রাজার কাছ থেকে রাজার মতো ব্যবহার চাই, শিল্পীর কাছ থেকে শিল্পীর মতো ব্যবহার চাই, সিনিয়র হোক জুনিয়র হোক,
জ্ঞান দেওয়ার ক্ষমতা কারোর নেই। আমরা প্রচুর ভুল করি। আমি প্রতিদিন মঞ্চে উঠি, আমি শিখি, আমি মানুষের সাথে কথা বলে শিখি। আমার ছেলে আমার বিশাল জাজ একটা করে এবং ওর সাথে কথা বললে আমি প্রচুর শিখি যে কি ভুল করছি, কি ঠিক করছি, কোথায় কোন কথাটা বললাম, কোথায় কোন ভুল মানে ও কথাটা শ্রেষ্ঠ বললাম। ক্রিটিক। ভীষণ ক্রিটিক এবং আমি খুব মনোযোগ দিই ওর কথায়, কারণ আমি জানি মানুষ হিসেবে উত্তরণের পথে এই কাজগুলো আমার দরকার। তেমনি শুধু একটা কথাই বলবো যে তোমরা এত ভালো এখনকার ছেলেমেয়েরা গান করে, এত স্কিলড, পড়াশোনা, টেক সেভি, শুধু যদি একটু সিনিয়রদের একটু সম্মান দেওয়া হয় আর একটু মাটিতে পা রেখে চলা, কারণ জগৎটা কিন্তু খুব খারাপ। সেইটুকুই বলবো যে বাড়িতে গুরুজনদের শ্রদ্ধা করা, সিনিয়র আর্টিস্টদের একটু রেসপেক্ট করা, আর মাটিতে সবসময় উড়ো না অত, মাটিতে পা রেখে সাধারণ মানুষের সাথে কথা বললে না অনেক জীবন সম্পর্কে শেখা যায়। একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার হয়ে যাক। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মাছে ভাতে বাঙালি না বিরিয়ানি পছন্দ করে? বিরিয়ানি একেবারে পছন্দ করি না, নিরামিষাশী। ফুটবল না ক্রিকেট? একটা সময় প্রচুর ক্রিকেট দেখতাম, কিছু বুঝতাম না, শুধু সুনীল গাভাস্কারের জন্য হাঁ করে বসে থাকতাম। অতুল প্রসাদ না দ্বিজেন্দ্র? অতুল প্রসাদ। হবি? বেড়ানো, সিনেমা দেখা, বই পড়া, গান শোনা, সোলো ট্রিপ। পাহাড় না সমুদ্র? সমুদ্র প্রচন্ড পছন্দ, এখন পাহাড়ও ভালো লাগে ভীষণ। হানিমুনে কোথায় যাওয়া হয়েছিল? শান্তিনিকেতন। পয়সা ছিল না, একদম পয়সা ছিল না। শেষকালে একটা গান দিয়ে শেষ করতেই হয়। এরকম একজন গুণী মানুষকে পেয়েছি আমাদের পডকাস্টে। আপনার মতো করে আপনি আমাদের দর্শককে একটা গান শুনিয়ে দিন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে। এরকম একজন গুণী মানুষ, চির সবুজ মানুষটা, তাকে তো সবুজ দিয়েই বরণ করে নিতে হয়, তাই না? তাই আমাদের বেঙ্গল স্কুপ এবং টলিস্কোপের তরফ থেকে এই ছোট্ট একটি উপহার আপনার জন্য। কি গাছ ভালোবাসেন? এখন তো খুবই ভালোবাসি, প্রচুর তাই? গাছ লাগাই। কি কি গাছ আছে? ওই তো কিছু ফুলের গাছ, অনেক রকম জবা গাছ আছে, গোলাপ আছে অনেক রকম, টগর, জুঁই। আমার আবার না তরকারি গাছ খুব ভালো লাগে, বেশ গাছ থেকে লঙ্কা পেড়ে খাবো, তাই লেবু নাকি? পেড়ে খাবো, আচ্ছা। বেগুন পেড়ে। আমার মালি একজন ঠিক করেছে, তো অত বড় জায়গা এটা কি নেই তো, ছাদ বাগান? ছাদে নেই, আমার ব্যালকনিতে করেছে আচ্ছা। খুব সুন্দর করে। সেই জন্য ওই সবগুলো এখন, মানে মা খুব বাগান করতেন, তখন খালি বলতাম কি দিনরাত বাগান করো। মা চলে গেছেন, ওই মা গিয়েছেন যেতে যেতে গানটি গেছেন ফেলের মতো, মানে আমার তার সমস্ত শখগুলো এখন আমার মধ্যে পেয়ে বসেছে। মানে বুঝছি যত দিন যাচ্ছে তত যেন আমি মায়ের মতো হয়ে যাচ্ছি। কেমন লাগলো জানাবেন। বেঙ্গল স্কুপের এই মুখোমুখি আড্ডা। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।